নমস্কার, ওয়েলকাম টু দ্য ফিনিক্স নিউজ। আমরা জানি যে একসময় এশিয়া অথবা ভারতবর্ষ অথবা স্পেসিফিক্যালি বলতে গেলে পশ্চিমবঙ্গের মাথায় গৌরবের অনেক পালক ছিল। আস্তে আস্তে সেই পালকগুলো খসতে শুরু করে বাম আমল থেকে, এবং সেই পালকের মধ্যে একটা ছিল হিন্দুস্তান মোটরস। বালি উত্তরপাড়া হয়ে তারপরে একটা রেল স্টেশন আসে হিন্দ মোটর বলে। সেই হিন্দ মোটরই হলো সেই হিন্দুস্তান মোটরস, যা ভারতের একমাত্র নিজস্ব গাড়ি তৈরির কারখানা ছিল। 1942 সালে যখন ভারতে হিন্দ মোটর স্থাপন হয়, দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান বিউরোক্র্যাটস বলতে আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? ইন্ডিয়ান বিউরোক্র্যাটস, এবং তাদের যদি চলমান কোনো বস্তুর সঙ্গে তুলনা করা হয় তাহলে একমাত্র যে বিষয়টা চোখের সামনে ফুটে ওঠে সেটা হচ্ছে সাদা ধবধবে অ্যাম্বাসেডর। এই অ্যাম্বাসেডর হিন্দ মোটর কারখানার নিজস্ব প্রযুক্তিতে তৈরি নিজস্ব গাড়ি ছিল, ভারতের নিজস্ব গাড়ি। পশ্চিমবঙ্গ রাজ্যে থাকার সময় রাজ্যের মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী, তাদেরকে দেখেছি আমরা অ্যাম্বাসেডর ব্যবহার করতে। এবং বুদ্ধদেব ভট্টাচার্য, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার কিন্তু শেষ দিন পর্যন্ত সঙ্গী ছিল একটি সাদা অ্যাম্বাসেডর, এবং সেই অ্যাম্বাসেডর ছিল হিন্দ মোটরের নাম করা গাড়ি। কিন্তু কালের নিয়মে এই হিন্দ মোটর 2014 সালে তার কফিনে শেষ পেরেক পোতা হয়ে যায়। শুরুটা হয়ে গিয়েছিল অনেক আগে থেকেই, অর্থাৎ বাম আমল থেকেই শুরু হয়েছিল, এবং 2014 সালে হিন্দ মোটর পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়, হিন্দুস্তান মোটরস। এবং তারপর সেই হিন্দ মোটরের যে দশা, সেই হিন্দ মোটরের যে অবস্থা, করুণ অবস্থা, আপনারা নিজের চোখেই দেখুন। হিন্দ মোটরের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ঝোপ জঙ্গল, গাছ, চারিদিকে সাপখোপের আস্তানা। এই জায়গাটায় একটাও আলোর ব্যবস্থা নেই। গোটা রাস্তার মধ্যে হিন্দুস্তান মোটরসের যে কারখানা, সেই কারখানার গোটা এরিয়া জুড়ে রাস্তায় একটা আলোরও ব্যবস্থা নেই। গোটা রাস্তাটা দিনের বেলাতেই রীতিমতো গা ছমছমে। এখানে পরিত্যক্ত যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই বাড়িগুলো সমস্তই একসময় কারখানার যে শ্রমিকরা ছিলেন তাদের জন্য ব্যবহার করা হতো। তারা এই বাড়িতে থাকতেন, এই কোয়ার্টারে থাকতেন। প্রচুর এরকম রেসিডেন্সিয়াল এরিয়া আশপাশে রয়েছে যেগুলো আজকে ভূতের বাড়ি হিসেবে পড়ে রয়েছে, কেউ থাকে না সেখানে। এবং এই জনমানবহীন হওয়ার কারণেই এই জায়গাগুলো কিন্তু অপরাধীদের আস্তানা হিসেবে গড়ে উঠেছে। সোশ্যালদের এখানে একটা সাম্রাজ্য তৈরি হয়েছে। এই সাম্রাজ্যদের কাজই হলো এখানে অসামাজিক কাজ করা। সন্ধ্যের পরে এখানকার পরিবেশ সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। অন্ধকার জগৎ থাকেই, সেই অন্ধকার জগৎকে ছাপিয়ে অন্য কিছু হয়। গত 8ই জানুয়ারি এখানে একটা নাবালিকা ধর্ষণ হয়েছে। এই ভেরিতে অনেক লাশ গুম হয়ে পড়ে রয়েছে। হামেশাই এই ভেরির দখল নিয়ে অশান্তি চলতেই থাকে। এখানে অরাজকতা চলে। এখানে যত রকম দুষ্কৃতি কাজ, নেশা ভাঙ সব এখানে চলে। এখানে তৃণমূলের কিছু ছেলেপিলে আছে, তারা এসব করে বেড়ায়। আর তাছাড়া গত 3 মাস আগে এখানে একটা রেপ হয়েছিল একটা বাচ্চা মেয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো একটা হাসপাতাল। যে সময় হিন্দ মোটর কারখানা রমরমিয়ে চলছে, যে সময় প্রচুর এখানে উৎপাদন, মানুষ গমগম করছে, এখানে এত মানুষের থাকার জন্য যখন রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে তখন তাদের অসুখ বিসুখ হলে হাসপাতালেরও তো দরকার। সেই কারণেই কিন্তু তৈরি করা হয়েছিল হিন্দ মোটরের এই হাসপাতাল। কিন্তু আজ সেই হাসপাতালের দশা দেখুন। ভিতরে জঙ্গল হয়ে গেছে, আগাছায় ভর্তি, এবং মেইন গেটে তালা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো মার্কেট কমপ্লেক্স ছিল, মার্কেট এরিয়া ছিল। যে সময় মানুষ এখানে থাকতেন পরিবার নিয়ে, সেই সময় বাজারঘাট করবার জন্য, মুদি মশলার জিনিসপত্র কিনতে ঠিক এই জায়গাটায় তারা আসতেন। লম্বা সার দিয়ে পরপর পরপর ছিল দোকান, এবং এই দোকান থেকে সাধারণ মানুষ এখানে যারা থাকতেন, হিন্দ মোটরসের যারা কারখানার কর্মচারীরা ছিলেন, তারা এখান থেকেই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতেন। কিন্তু আজকে সব বন্ধ। চারদিকে ইট, সুরকি, চুনবালি সমস্ত খসে পড়েছে। পুরো জায়গাটাই প্রায় ভূতের আড্ডা হয়ে রয়েছে। এবং এই যে সামনে এত বড় ঝিল দেখতে পাচ্ছেন, এটা সবচেয়ে ভয়াবহ জায়গা এই হিন্দ মোটরের। সাধারণ মানুষ যা বলছেন, এখানকার স্থানীয় বাসিন্দারা যা বলছেন, এই যে ঝিলটা দেখতে পাচ্ছেন, এই ঝিলটা দেখতে খুবই সুন্দর, দেখলে চোখের আরাম হয় বটে, কিন্তু রাত্রিবেলায় এই ঝিলেরই কিন্তু রূপ বদলে যায়। যত
সমাজ বিরোধী কার্যকলাপ সমস্তই এখানে চলে। চারিদিকে মদ গাঁজার আসর বসানো থেকে শুরু করে 2-2.5 মাস আগেই কিন্তু এখানে একটি ধর্ষণের ঘটনাও ঘটে গিয়েছিল, এবং এই ঝিলের মধ্যে প্রচুর মানুষকে গুম খুন করে দেওয়ার ঘটনাও ঘটেছে। গুম খুন করে এই ঝিলে ফেলে দেওয়া হয় এবং তারা মাছের খাদ্যে পরিণত হয়। এই হিন্দমোটর এলাকা উত্তরপাড়া বিধানসভার মধ্যে পড়ছে, এবং উত্তরপাড়া বিধানসভার যেহেতু এবার বিজেপি প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী, সেই কারণে তিনি আজ এসেছিলেন এই অঞ্চল ঘুরে দেখতে। মোটরের এই জায়গাটি সাধারণ মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। এখানে সাধারণ মানুষ বসবাস করতে পারেন না, এবং যেহেতু এই কারখানা বন্ধ হয়ে গেছে, তাই সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা অঞ্চলটা পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করেছে, এবং পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করার পর থেকে এই জায়গার কোনো উন্নয়ন বা উন্নতি কিছুই হয়নি। সুতরাং এই জায়গাটা যে কতখানি ভয়াবহ সেটা দেখেই বোঝা যাচ্ছে। অথচ আমাদের রাজ্য সরকার বারবার দাবি করে থাকেন যে তারা রাজ্যের একের পর এক উন্নতি করেছেন, উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে, অথচ এই রাস্তায় গোটা রাস্তায় আসার পথে একটা ল্যাম্পপোস্টও চোখে পড়লো না। উত্তরপাড়ার সাধারণ মানুষের অনেক দাবি দেওয়া, তাদের অনেক কিছু অপ্রাপ্তি রয়েছে, এবং এই অপ্রাপ্তিকে পূরণ করতে গেলে যে দলই আসুক না কেন ক্ষমতায়, যে দলের প্রার্থী বিধায়ক হিসেবে যান না কেন, তাকে কিন্তু অনেক চাপ নিতে হবে এবং অনেক কিছু অনেক অপূর্ণ দাবিকে পূরণ করতে হবে, এবং এই বিষয়টা কিন্তু অনেক বেশি কঠিন। আজকে ভোট পাওয়াটা যত কঠিন, তার থেকেও অনেক বেশি কঠিন হবে ভোট জেতার পর এই সাধারণ মানুষদের উন্নয়ন করা। হ্যাঁ, আমার জন্ম এখানেই, আমার পরিবার, আমার মা এখানেই বড় হয়েছেন। আমার মামা বাড়ির সবাই এই ফ্যাক্টরিতেই কাজ করতেন। এখনো মনে পড়ে কি এত জল করতো এই জায়গা, সবাই পরিচিত। এখানে সবসময় কোনোদিনই জনমানব শূন্য ছিল না। এখন তো শেয়ালরা ঘুরে বেড়াচ্ছে, তখন প্রত্যেক মুহূর্তে আমরা একগুচ্ছ লোক এখানে ওখানে গল্প করতে শোনা যেত। এই হাসপাতালে আমার জন্ম হয়েছে, এবং এখনো পশ্চিমবঙ্গে অনেক বেসরকারি হাসপাতাল আছে, তার থেকে ভালো ট্রিটমেন্ট এখানে হতো। কি বলছেন দীপাঞ্জন চক্রবর্তী, শুনুন। দেখুন, আজকে হিন্দমোটরের এই অবস্থা বাম সরকার, সিপিএম আর তৃণমূল তার জন্য একসঙ্গে দায়ী। আর এদের যা কার্যকলাপ তার সঙ্গে একসঙ্গেই উত্তর দেবেন উত্তরপাড়ার মানুষ। এদের ওই বিস্মৃতির ডাস্টবিনে জঞ্জালের মতোই ছুঁড়ে ফেলে দেবে। 4 মে, 4 মে দেখতে পাবেন। এইগুলো তো হয় না, শুধু ফেসবুকে বিপ্লব করে উৎসাহ উঠিয়ে এআই আর মিম দিয়ে আর ব্যবসা চলে না, মানুষ বুঝে গেছে। এখানে সে তো দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী অনেক কিছুই তো করে ফেলেছে, তো সেগুলো কিছুই দেখা যায় না। এটাও দেখা যাচ্ছে না। আমি তো ঘুরছি, আমি তো আর তোমাদের নিয়ে সব চ্যানেলগুলো, তোমরা তো ঘুরছো, কোথাও যদি দেখতে পারো যে এক সময় এখানে মোটরের কারখানা ছিল, এখন উনি বলছেন মোটর সাইকেলের কারখানা হয়েছে, পরে আসবে সাইকেলের কারখানা, কোনোটাই আর দেখা যাচ্ছে না। একটা সময়, আমি জানি না, একটা সময় বলা হতো নকশাল পিরিয়ডে যে বর্ধমানের একটা জায়গা আছে মেমারি, সেখানে নাকি ধান বেশি মিষ্টি হয়, কারণ বহু নকশাল ছেলেকে তুলে মেরে ওই মেমারির মাটিতে পুঁতে দেওয়া হতো। এটা ভয়ঙ্কর একটা ঘটনা। আর একই জিনিস এখানেও বলে যে এই হিন্দমোটরের ভেতরে যে ভেরিগুলো রয়েছে সেখানকার মাছরা নাকি খুব বড় হয় এবং মাংসাশী বলা হয়। তাহলে এখানে ওই যেরকম বললে বিরোধী রাজনীতি, প্রতিপক্ষ রাজনীতি মানুষদের পুঁতে দেওয়া হতো। হিন্দমোটর একসময় বাংলার গর্ব ছিল। হিন্দমোটর একসময় মানুষ গর্ব করত, উত্তর পূর্ব ভারতের এবং পূর্বের ভারতের এবং উত্তর পাড়ার মানুষের গর্বের জায়গা ছিল। সেই হিন্দমোটরের দেখলাম। আমাদের তো জানতে হবে যে বাংলাকে যদি নরেন্দ্র মোদীর স্বপ্নের জায়গায় নিয়ে যেতে হয়, কোন কোন জায়গাগুলোকে আমাদের দেখতে হবে। আমি তো চোখের সামনে দেখছি, এবং এই ভিজুয়াল আমি পাঠাবো প্রধানমন্ত্রীর দপ্তরে। এটা আমাদের বদলাতে হবে। দেখতে পেলাম হিন্দমোটরের কি পরিস্থিতি, দেখতে পেলাম এক সময়ে দেশের গর্ব, বাংলার গর্ব হিন্দুস্তান মোটর ভেহিকলস, সেই কারখানা আজকে কি অবস্থায় পড়ে রয়েছে। অথচ আমাদের রাজ্য সরকার বারবার বলে আসছেন তিনি নাকি উন্নয়ন করে আসছেন, তিনি নাকি উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। বিভিন্ন জায়গায়
দেয়াল লিখন দেখতে পাওয়া যাচ্ছে যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জোড়া ফুলে ছাপ দিন। এই যদি উন্নয়ন হয় তাহলে বোধহয় সত্যি আমাদের উন্নয়নের আর প্রয়োজন নেই। কি বলেন রাজ্য সরকার?